আর যদি ক্যানের ভিতরে কোনো অণুজীব না থাকে তাহলে কি হবে, অবশ্যই খাদ্যদ্রব্য তার মান সুনির্দিষ্টভাবে থেকে যাবে, অর্থাৎ খাদ্যদ্রব্যের কোনো রকমের পচন হবে না বা নষ্ট হবে না সহজে। তো এইটা ছিল আমাদের খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের মূলনীতি। হ্যাঁ, এটা কিন্তু আমরা এতক্ষণ জানলাম যে খাদ্যদ্রব্যগুলো কৌটাজাতকরণের জন্য যে মূলনীতি কি সেটা। তো এখন এই খাদ্যদ্রব্যর সংরক্ষণ বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। আমি তোমাদেরকে দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব, অনলি দুটো পদ্ধতি, ভেরি সিম্পল। এই দুটো পদ্ধতি, দুটো বা তিনটে নিয়ে আলোচনা করব। দেখো, আমরা ফল সংরক্ষণ পদ্ধতি, আমের কৌটাজাতকরণ নিয়ে আলোচনা করি। আমের কৌটাজাতকরণ, এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু আমাদের কৌটাজাতকরণের মূলনীতি ছিল। কেমন? আমের কৌটাজাতকরণ অর্থাৎ আমকে কিভাবে কৌটাজাতকরণ করে আমরা দীর্ঘদিন সেটাকে সংরক্ষণ করতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখো, সাধারণত আম একটা মৌসুমী ফল হয়, সারা বছর আমরা পাই না, তাই কৌটাজাতকরণ করে যদি রাখি তাহলে আম সারা বছর খাওয়া সম্ভব। এজন্য মনে রাখতে হবে যে বড় আটি বা আঁশযুক্ত আম কৌটাজাতকরণের জন্য উপযুক্ত নয়। বড় আটি বা আঁশযুক্ত আম, এটা একটু লিখে দিই তোমাদেরকে, যে বড় আটি এবং আঁশযুক্ত আম, বড় আটি এবং আঁশযুক্ত আম, এই আমগুলো কৌটাজাতকরণের জন্য উপযুক্ত নয়। আচ্ছা, তাহলে পদ্ধতিটা কিভাবে কি করতে হবে? প্রথম পদ্ধতি, প্রথমত উন্নত জাতের জীবাণুমুক্ত আম আমাদেরকে বাছাই করে নিতে হবে এবং পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে কৌটার ভেতরে টুকরাগুলো ভর্তি করে 2 নম্বর হচ্ছে এরপর আমকে খোসা এবং আটি ছাড়িয়ে সুবিধাজনক আকারে টুকরা করে নিতে হবে। কেমন? আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসি। কৌটার ভেতরে টুকরাগুলোকে ভর্তি করে 40% চিনির দ্রবণ, 35.5% সাইট্রিক অ্যাসিড মিশ্রণে নিমজ্জিত করে কৌটাজাত করা হয়। চিনি ও সাইট্রিক অ্যাসিড এখানে প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। চিনি এবং সাইট্রিক অ্যাসিডটা এখানে প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। ঠিক আছে। 4 নম্বর যে পয়েন্টটা সেটি হচ্ছে যে তারপর কি করব, আমরা কৌটাকে এক্সস্টিং করব এবং সিলিং করব। সিলিং করে 20 থেকে 30 মিনিট তাপ দিয়ে সেটাকে রিটর্টিং করব। 20 থেকে 30 মিনিট তাপ দিয়ে সেটাকে কি করব, রিটর্টিং করব। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এরপরে 5 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে কৌটা ঠান্ডা করে লেভেলে পণ্যের বিবরণ, খাদ্য উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ করে উপযুক্ত পরিবেশে গুদামজাত করে আমরা রাখতে পারবো। এটা গেল, দেখো, ভেরি সিম্পল একটা প্রসেস কৌটাজাতকরণের, অর্থাৎ আম কিভাবে আমরা কৌটাজাতকরণ করতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আর একটা আলোচনা করি আমরা, সেটা হচ্ছে কাঁঠালের কৌটাজাতকরণ। কাঁঠালের কৌটাজাতকরণ, তো অ্যাকচুয়ালি কাঁঠালের কৌটাজাতকরণ পদ্ধতিটা কি একই রকম। কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং এই ফলটি মৌসুমী ফল হয় এবং এটা অত্যন্ত পচনশীল একটা ফল, কিন্তু এই ফলটা আবার অনেক পুষ্টিকর। এটি কৌটাজাতকরণ করে আমরা সারা বছর খেতে পারি। যেমন পদ্ধতিটা কি, সাধারণত কৌটাজাতকরণের লক্ষ্যে প্রথমে উন্নত জাতের কাঁঠাল নির্বাচন করতে হবে। শুধু উজ্জ্বল হলুদ বর্ণের পুষ্ট কোয়াগুলো পৃথক করে বীজ অপসারণ করে নিতে হবে। কেমন? বীজটাকে অর্থাৎ বিচিটাকে কোয়াগুলো থেকে বের করে নিতে হবে। কৌটায় কোয়াগুলো সুষমভাবে সজ্জিত করে ভর্তি করতে হবে। এখন কৌটার 30% পরিমাণ খালি রেখে কাঁঠালের কোয়া দ্বারা কৌটাটি ভর্তি করা হয়। যে কৌটার মধ্যে তোমরা রাখতে চাইছো সেই কৌটাটাকে আমরা এমন ভাবে ভর্তি করব যাতে সেখানে কৌটার 30% পরিমাণ জায়গা খালি থাকে। এরপর আমরা 50% চিনি,
30% সাইট্রিক অ্যাসিডের দ্রবণ যোগ করব। 50% চিনি এবং 30% সাইট্রিক অ্যাসিডের দ্রবণ যোগ করব। ওকে, এর আগে আমি একটু লিখে দিই তোমাদের। আমের কৌটাজাতকরণে আমরা কি কি ব্যবহার করেছিলাম? 40% চিনি। হ্যাঁ, এটা কিন্তু আমের কৌটাজাতকরণে 40% চিনি এবং 30.5% সাইট্রিক অ্যাসিড। 30.5% আমাদের সাইট্রিক অ্যাসিড। এটা ছিল আমাদের আমের কৌটাজাতকরণের মধ্যে এই সলিউশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়েছে, তাই না? তো এখন আমরা কি করব? কাঁঠালের কৌটাজাতকরণে কি কি ব্যবহার করব? 50% চিনি। এটা কিন্তু কাঁঠালের জন্য, আমি বারবার বলছি 50% চিনি, এবং এর সাথে কি দিতে হবে? 30.05 এত পার্সেন্ট কি দিতে হবে আমাদের? সাইট্রিক অ্যাসিড। এত পার্সেন্ট সাইট্রিক অ্যাসিড কি করতে হবে? দ্রবণ যোগ করতে হবে। আচ্ছা, এগুলো এখানে আমাদের প্রিজারভেটিভস হিসেবে কাজ করবে। কেমন? আচ্ছা, তারপর কৌটাকে এক্সস্টিং করতে হবে এবং সিলিং করে 20 থেকে 30 মিনিট তাপ দিয়ে রিটর্টিং করতে হবে। প্রথমে কি করতে হবে? কৌটাটাকে এক্সস্টিং করতে হবে এবং সিলিং করতে হবে। সিলিং করে 20 থেকে 30 মিনিট তাপ দিয়ে রিটর্টিং করতে হবে। কেমন? ফাইনালি কৌটা ঠান্ডা করে লেভেলে পণ্যের বিবরণ, খাদ্য উৎপাদনের তারিখ এবং মেয়াদ উল্লেখ করে উপযুক্ত পরিবেশে গুদামজাত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কে কি বলছো? স্যার বইয়ে তো 0.25 সাইট্রিক অ্যাসিড দেওয়া আছে। 0.25 সাইট্রিক অ্যাসিড, ওটা ভুল দেওয়া আছে তোমার ওখানে। 0.25 সাইট্রিক অ্যাসিড হবে না। সাইট্রিক অ্যাসিড হবে আমের ক্ষেত্রে 30.5 অর্থাৎ 30.5% সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, আর কাঁঠালের ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে, আমি তো লিখেই দিলাম বাবা, 30.05 সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আমের প্রিজারভেশন এবং কাঁঠালের প্রিজারভেশন জানলাম প্রসেস। এরপরে আমরা আর একটা লাস্ট ওয়ান, লিচুর কৌটাজাতকরণ পদ্ধতি। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। অনেকেই লিচু খুব পছন্দ করো, তাহলে তোমরা এটাকে প্রিজার্ভ করতে পারবে। ভেরি সিম্পল প্রসেস। এইটাও হচ্ছে আমাদের। আচ্ছা, আর কাঁঠালের ক্ষেত্রে 40% চিনি আর 0.25% সাইট্রিক অ্যাসিড। ইয়াসমিন, তাহলে গুগলের একটা স্ক্রিনশট দিও তো আমাকে, আমি একটু দেখবো স্ক্রিনশটটা। ইয়াসমিন, একটু স্ক্রিনশটটা আমাকে দিও। হ্যাঁ, গুগলের যেটা স্ক্রিনশট তুমি নিয়েছো সেই স্ক্রিনশটটা আমাকে একটু দিও, আমি একটু দেখবো। এখন বইয়েও ভুল থাকতে পারে, হ্যাঁ, মিস্টেক তো হতেই পারে, তাই না? মিস্টেক তো হতেই পারে স্যার, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। শুধু 0.2% হবে স্যার। 0.2 স্যার বইয়ে দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে যে বই থেকে পড়াচ্ছি হয়তো বা সেখানেও ভুল থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই ইনফরমেশনটা আমি 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 একটু চেক করে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, আগামীকালকে এটা জানিয়ে দেবো। কেমন? যেহেতু একটা কনফিউশন চলে এসেছে, আমি এই ইনফরমেশনটা চেক করে তোমাদেরকে আগামীকালকে জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এটা নিয়ে এখন আর কোনো কনফিউজড হওয়ার দরকার নেই, টেনশন করার দরকার নেই।
তো একইভাবে আমাদের লিচুর যে সংরক্ষণ পদ্ধতি বা লিচুর যে কৌটাজাতকরণ পদ্ধতি রয়েছে সেটাও অত্যন্ত সিম্পল এবং ভেরি সিম্পল। সারা বছরই কৌটাজাতকরণের মাধ্যমে আমরা লিচুটাকে সংরক্ষণ করতে পারি। তো প্রথমে কি করতে হবে, উন্নত জাতের লিচু বাছাই করতে হবে এবং পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর লিচুগুলো থেকে বীজ ফেলে দিয়ে শুধু শাঁস অংশগুলো সংগ্রহ করতে হবে। তারপর লিচুর কৌটায় লিচুর শাঁসগুলো সুষমভাবে ভর্তি করে তাতে প্রিজারভেটিভস হিসেবে 40% চিনি এবং 30.5 এখানেও দেখো 30.5% সাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। তো এরপর এটাকে এক্সস্টিং করতে হবে এবং সিলিং করে 20 থেকে 30 মিনিট তাপ দিয়ে রিটার্টিং করা হয়। তো কৌটাকে খুব দ্রুত শীতল না করলে সংরক্ষিত শ্বাসগুলোতে লাল বা গোলাপি রঙে দাগ করে ঠান্ডা করে কৌটার লেবেলে পণ্য বিবরণ, খাদ্য উৎপাদনের তারিখ, মেয়াদ এগুলো উল্লেখ করে দিতে হয়। তো তোমাদের যে কনফিউশনটা রয়েছে সেই কনফিউশনটা আমি চেক করে আমি নিজে জাস্টিফাই করে আচ্ছা, মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। আমি সবগুলো চেক করে তোমাদেরকে আমি সঠিক ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশন কোনটা হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কেমন? আচ্ছা, মোটামুটি তাহলে আজকের আমাদের যে ক্লাস টপিক ছিল যে অ্যাকচুয়ালি কৌটাজাতকরণ পদ্ধতিটা কি বা কৌটাজাতকরণ পদ্ধতির যে মূলনীতিটা কি এবং বিভিন্ন রকমের ফলমূল বা খাদ্যদ্রব্য আরো অনেক রকম রয়েছে, প্রত্যেকটারই কৌটাজাতকরণের জন্য আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। তো সবগুলো তোমাদেরকে আমার মনে হয় দেখানোর প্রয়োজন নেই। তো মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি কোনগুলো তোমাদের জন্য, বাকিগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। এটা খুব যে একটা কঠিন যে কোনো একটা টপিক তা কিন্তু না। আচ্ছা, তো আমার মনে হয় তোমাদের কারোরই কোনো কোশ্চেন নেই আজকের ক্লাস সম্পর্কে, বা আজকের ক্লাস এবং ক্লাসের বাইরে যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তোমরা আমাকে সেটা বলতে পারো। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তোমাদের যদি কারো কোনো কিছু জানা থাকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কনফিউশন গুলোকে দূর করে দেওয়ার জন্য। আর যে টপিকসটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে সেটা আমি ভালোভাবে আজকে দেখব। কালকের ক্লাসে আমি তোমাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেব। ওকে, আচ্ছা, এটা নিয়ে তোমাদের আর বিতর্ক করার দরকার নাই, এটা নিয়ে তোমাদের আর কমেন্ট করার দরকার নেই। আমি তো তোমাদেরকে বললাম যে আমি এটা জাস্টিফাই করব, আমি এটা জাস্টিফাই করে তোমাদেরকে জানিয়ে দেবো কালকে। মিস থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, তো এটা একটু নর্মালি দেখার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমাদের যদি কারো কিছু কোনো বলার থাকে তাহলে বলো, আর যদি কারো কোনো কিছু বলার না থাকে তাহলে ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি আজকের মতো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। সবার সব এই কনফিউশন গুলো আমি আগামীকালকে তোমাদের দূর করে দেবো, বললাম তো, কোনো টেনশন করার দরকার নেই। আর এই টপিক ছাড়া যদি তোমাদের আরো কোনো কিছু, কারো কিছু জিজ্ঞেস করার থাকে বা বলার থাকে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কিছু তেমন কিছু বোঝার নেই। যদিও ভাই টপিকস গুলো কিন্তু খুব যে বেশি জটিল কোনো বিষয় তা কিন্তু না। এটা ভেরি সিম্পল। তারপর আমি তোমাদেরকে একটু একটু করে টাচ দিয়ে যাই, একটু করে টাচ দিয়ে গেলে তোমাদের জন্য আলোচনা করলে বিষয়গুলো তোমাদের জন্য একটু হেল্পফুল হবে, তোমাদের জন্য একটু ভালো হবে আর কি, কেমন? যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি এবং তোমাদের যে আজকে যে কনফিউশনটা ছিল এটা আমি আগামীকালকে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।